চেহারাখানা তো বেশ ভালোই বানিয়েছো দেখছি। তা তোমার বাড়ি কোথায়? তোমার নামই বা কি? তবে তোমায় একটা কথা বলি বাবু, পরে কিন্তু আবার আমায় দোষিও না। এর আগেও আমার বাগানে কয়েকজন কাজ করেছে, কিন্তু কিছুদিন পর পর সবাই পালিয়েছে। তারা নাকি ভূতের উপদ্রব দেখেছে, তাই তারা কাজ করবে না। এসব কথা অবশ্য আমি মানি না, তবুও তোমায় জানিয়ে রাখলাম, কারণ আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। এইসব শুনে যদি তুমি কাজ করতে চাও তাহলে করতে পারো। মাইনে নিয়ে তোমার কোনো চিন্তা নেই, সঠিক সময়ে তুমি তোমার বেতন পেয়ে যাবে। আজ্ঞে বাবু, আমার নাম রতন, রতন মাঝি। পাশের গাঁয়ের দক্ষিণ পাড়ায় আমার বাড়ি। বাড়িতে বড়ই অভাব বাবু, তাই কাজ তো করতেই হবে। তাছাড়া আমার মনে হয় এইসব কোনো ছিঁচকে চোরের কাজ হবে। ভূত সেজে লোককে ভয় দিচ্ছে যাতে এই বাগানের ফল কোনো বাধা ছাড়াই চুরি করতে পারে, তার জন্য এসব করছে। তবে আপনি কোনো চিন্তা করবেন না বাবু, একবার যখন আমায় বিশ্বাস করে কাজটা দিয়েছেন, তখন আমিও আপনাকে নিরাশ হতে দেব না। আমারও তাই মনে হয়। ওসব ভূত প্রেত সব আজগুবি গল্প। নিশ্চয়ই কোনো ছিচকে চোর এই সব কাজ করছে। ভূত সেজে আমার বাগানের পাহারাদারগুলোকে একে একে তাড়িয়েছে, যাতে কোনো রকম বাধা ছাড়াই বাগানের ফল চুরি করতে পারে। একবার ব্যাটাকে হাতের নাগালে পাই, তারপর মজা দেখাবো। তবে তোমার মাথায় বেশ বুদ্ধি আছে দেখছি। চোর হোক বা ভূত, একটু সাবধানে পাহারা দিও বাপু। এখন তবে আসি, কাল সকালে না হয় একবার দেখা করে যাব। তুমি বরং আজ রাত থেকেই পাহারা দেওয়া শুরু করো। হে, তুই কি বলছিস রে খোকা? তুই ওই বাবুদের বাগানে কাজ পেয়েছিস? না না, এই কাজটা তুই করিস না। শুনেছি ওই বাগানটা নাকি বিশেষ ভালো নয়। অপদেবতার বাস ওই বাগানে। এর আগেও তো অনেকেই ওই বাগান পাহারা দিয়েছে, কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু দেখেছে। তাই বলছি, আমার কথা শোন, ওই বাগান পাহারা দেওয়ার কাজটা তুই ছেড়ে দে। বেঁচে থাকলে এমন অনেক কাজ তুই পাবি। কি যে বলো না মা তুমি! দেখছই তো সংসারে কত অভাব। ঘরে চাল বাড়ন্ত, দুবেলা দুমুঠো না খেয়ে দিন কাটাচ্ছি। অনেক জায়গায় তো দেখলাম, কিন্তু কোনো কাজের সন্ধান পেলাম না। এইভাবে চলতে থাকলে কিছুদিন বাদে এমনিতেই মারা যাব। তাছাড়া লোকের শোনা কথাই এত কান দিয়ে লাভ নেই। একদিন গিয়েই দেখি না কি হয়। শোনা কথা নয় রে, এই গায়ের অনেকেই তো দেখেছে। ওই বাগানে রাতের বেলা শাকচুন্নির হাসির আওয়াজ শোনা যায়। ওই বাগানটা বিশেষ ভালো নয়। তবে এত করেই যখন বলছিস, তখন যা। কিন্তু যদি কোনো খারাপ কিছু চোখে পড়ে, তাহলে ওখান থেকে তখনই চলে আসিস। আর চোখ কান খোলা রাখিস। অত বড় বাগানে একা থাকবি, দিনের বেলায় বাগানটার দিকে তাকালেই তো ভয় করে। তাই বলছি, সাবধানে থাকিস। তুমি কোনো চিন্তা করো না মা, আমি ঠিক পারব। আমার বিশ্বাস এসব কোনো মানুষের কারসাজি। ভূত প্রেত শাকচুন্নি এসব কিছু আবার হয় নাকি? যাই হোক, সন্ধে নামতে চলল, আমি এবার আসি। তুমি সাবধানে থেকো, আর আমার জন্য কোনো চিন্তা করো না। আমি সাবধানেই থাকব। আজ কাজের প্রথম দিন, তাই দেরি করলে একদম চলবে না। এখন তবে আসি। অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে চলেছে রতন। আশেপাশে বাঁশ গাছের সারি। মুখে সে যাই বলুক না কেন, আজ তার মনটা ভারী কু ডাকছে। এই পথে সে আগেও গেছে, কিন্তু আজ তার এই পথ দিয়ে হাঁটতে ভারী অস্বস্তি হচ্ছে। তার বারবার মনে হতে লাগল, ফিরে যাওয়াই বোধহয় ভালো। ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে, বাগানে আজ সত্যিই কিছু ঘটতে চলেছে। কিন্তু আগাম বিপদের আশঙ্কা জেনেও সেই পথেই পা বাড়িয়েছে রতন। আজ কি হবে তা সে জানে না, তবে এইটুকু জানে, আজ কাজ করলে কাল সকালে বাবু তাকে কিছু পয়সা দেবে। বাড়িতে যে বড়ই অভাব। সে একাই মনে মনে বলতে লাগল, কেমন একটা অস্বস্তি অনুভব হচ্ছে। তবে কি লোকে ঠিক কথাই বলছে? কথাটা একেবারে যে মিথ্যে তাও তো নয়। সত্যি তো, এর আগে বাবুদের বাগানে যারা পাহারা দিয়েছিল, তা সকলেই পালিয়েছে। এই কথা তো বাবু নিজেই আমায় বলেছে। তারা তো এমনি এমনি কাজ ছেড়ে দেওয়ার লোক নয়, তারা প্রত্যেকেই কিছু না কিছু দেখেছে। তাই তারা প্রাণীর ভয় কাজ ছেড়ে দিয়েছে। সুতরাং প্রাণীর ঝুঁকি যে আছে, সে কথা বেশ বুঝতে পারছি। তাই যতটা সম্ভব চোখ কান খোলা রাখতে হবে। এসব কথা ভাবতে ভাবতে
রতন কখন যে বাগানে এসে পৌঁছেছে তা সে টের পেল না, কিন্তু বাগানে পৌঁছনো মাত্রই তার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। মনে থেকে তখন একটা কথাই বলে উঠল, জায়গাটা বিশেষ ভালো নয়। চারপাশে একবার ভালো করে দেখে নিল সে। দেখল বড় বড় লেবু গাছের সারি, অনেক লতানো গাছে আর ঝোপঝাড়ে ভরা। বড় বড় গাছের ছায়ায় বাগানটা রাতের বেলায় আরও ভয়ঙ্কর দেখাচ্ছে। যেন মনে হতে লাগলো অন্ধকার তার চারপাশে জমাট বেঁধে রয়েছে, যেন তাকে রাতের প্রহরী হয়ে তাকিয়ে পাহারা দিচ্ছে। হঠাৎ রতন এক হাসির আওয়াজ শুনে থমকে দাঁড়ালো। এর আগে এমন হাড় হিম করা আওয়াজ সে আগে কখনো শোনেনি। রতন ভাবল, এত রাতে এই হাসির আওয়াজটা কোথা থেকে আসছে? মনে হচ্ছে যেন এই হাসি কোনো রক্তমাংসের মানুষের নয়। তবে কি লোকের কথাই ঠিক? ব্যাপারটা আজ আমায় জানতেই হবে। আওয়াজটা ওই দিক থেকেই এলো বলে মনে হচ্ছে। যাই, ব্যাপারটা একবার দেখে আসি। এরপর রতন তার সামনে এক শাকচুন্নিকে দেখতে পেল। কুৎসিত রূপ, কদাকার চেহারা, গায়ে একটা সাদা শাড়ি। রতন এই ভয়ঙ্কর রূপ এর আগে কখনো দেখেনি। রতনকে দেখে শাকচুন্নি বিরক্ত হয়ে বলল, কে রে তুই? এত রাতে এই বাগানে কেন এসেছিস? বলি, তোর কি প্রাণের ভয় নেই? দূর দূরান্তের লোক সবাই আমার কথা জানে, তাই কেউ এখানে আসার সাহস পায় না। আর তুই কি না এত রাতে আমার এখানেই এসেছিস? ফিরে যা বলছি, আর তা না হলে তোর ঘাড় মোটকে রক্ত খাবো। না না, আমায় মেরো না। আমি যে বড় বিপদে পড়ে এই কাজটা করছি। আমি জানি তুমি এখানে থাকো। সবাই আমায় এই কাজটা করতে মানা করেছিল, কিন্তু কি করব বলো? এই কাজটা যদি আমি করি তাহলেই বাবু আমায় 2 পয়সা দেবে, আর তা না হলে যে এমনি না খেয়ে মারা যাব। তাই তো সব ঝিনেও বাবুদের বাগান পাহারা দিতে রাজি হয়েছি। এই বাগান তোর বাবুর নয়, এই বাগান আমার। এটা আমার ভিটে বাড়ি। একসময় এই জমি আমার ছিল, এখানে আমি একা থাকতাম। কিন্তু আমার মরার পর বাবুরা সব জমি দখল করল, আর তার সাথে সাথে আমার সম্পত্তি। কিন্তু তার নাগাল পাওয়া অত সহজ নয়। তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? বাগান পাহারা দেওয়ার নাম করে তোর আমার লুকোনো সম্পত্তির খোঁজ করিস। কিন্তু আমি আজ 100 বছর ধরে সেই সম্পদ পাহারা দিচ্ছি, তাই তার খোঁজ করতে চাইলে তোকেও মরতে হবে। তাই বলছি, যদি প্রাণের মায়া থাকে তাহলে ফিরে যা। একমাত্র তোদের জন্যই আমার মুক্তি হচ্ছে না। না জানি আর কতদিন তোদের হাত থেকে এই সম্পদ আমায় বাঁচিয়ে রাখতে হবে। লুকোনো সম্পত্তি? তার মানে এই বাগানে লুকোনো আছে 100 বছরের পুরনো গুপ্তধন, আর বাবুরা সে কথা জানেই না। এইবার আমি সব বুঝতে পারছি। এই শাকচুন্নি এই বাগানে আছে ওর সম্পত্তি পাহারা দেওয়ার জন্য। শাকচুন্নি সেই সম্পত্তির মায়া কাটাতে না পেরে অতৃপ্ত আত্মা হয়ে এই বাগানে ঘুরে বেড়াচ্ছে। ওই সম্পত্তির মায়া একবার কাটাতে পারলেই তবেই এই শাকচুন্নি মুক্তি পাবে। কি হলো? কি এত ভাবছিস? যদি প্রাণের মায়া থাকে তাহলে এবার ফিরে যা। আর কোনো দিন যদি তোকে এই বাগানে দেখি তাহলে তোর ঘাড় মটকে রক্ত খাবো। তুই নেহাত গরিব মানুষ, পেটের দায়ে এখানে এসেছিস, তাই তোকে প্রাণ ভিক্ষা দিলাম। অন্য কেউ হলে এতক্ষণে তার ঘাড় মটকে রক্ত খেতাম। আচ্ছা বেশ, আমি চলে যাচ্ছি। কিন্তু তুমি যখন আমার প্রাণ ফিরিয়ে উপকার করলে, ঠিক তেমনি আমিও তোমার মুক্তির উপায় বলতে পারি। তোমার মুক্তির উপায় কিন্তু আমার জানা আছে। তুমি যদি আমার উপর একটু ভরসা করো তাহলে তোমাকে এই প্রেতাত্মা থেকে মুক্তির উপায় বলে দিতে পারি। কি? তুই আমার মুক্তির উপায় জানিস? সত্যি কথা বলছিস তো ছোকরা? আমার সাথে কিন্তু কোনো চালাকি করলে তার ফল খুব খারাপ হবে। এবারে কিন্তু আমি তোকে আর সুযোগ দেব না, ঘাড় মটকে রক্ত খাবো। তবে তুই যদি আমায় মুক্তি দিতে পারিস তাহলে আমিও তোকে অনেক পুরস্কার দেব। এবার বলতো,
কোন উপায় তোর জানা আছে? বেশ, ওই কথাই রইল। এবার শোনো, লোকে বলে ভূত, প্রেত, শাকচুন্নি এসব তারাই হয় যাদের কোনো অতৃপ্ত বাসনা থাকে। যতদিন না তারাই মায়া বা বাসনা নিজে থেকে ত্যাগ না করে, শুনেছি ততদিন তাদের অতৃপ্ত আত্মার মুক্তি হয় না। তোমারও তাই হয়েছে। যতদিন তুমি তোমার সম্পত্তির মায়া নিজে থেকে ত্যাগ করতে না পারবে, ততদিন তোমার মুক্তি হবে না। তাই বলছি, জীবনকালে যদি কোনো মায়া করেই থাকো, তাহলে এবার তা ত্যাগ করো। দেখবে তোমার পরই শাকচুন্নির জীবন কাটাতে হবে না। কথাটা তো তুই ঠিকই বলেছিস, এ কথা আমিও শুনেছি বটে, কিন্তু এত বছর ধরে কষ্টের ধন কোনো অপাত্রেও দান করা ঠিক হবে না। আচ্ছা বেশ, তুই যেহেতু আমার মুক্তির উপায় বলে দিয়েছিস, তাই তোকে পুরস্কার স্বরূপ আমার এতদিনের সমস্ত সম্পত্তি মন থেকে তোকে দান করলাম। এই সম্পদের ওপর আমার আর কোনো অধিকার রইল না। তবে তোকে একটা কথা বলি, এর থেকে কিছু অর্থ দিয়ে আমার শ্রাদ্ধ কার্য করিস, আর পারলে কিছু অর্থ গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিস। সত্যি এবার নিজেকে অনেকটা হালকা লাগছে। এবার আমার সব দায়িত্ব ফুরিয়েছে। তোকে আশীর্বাদ করি, তোর মঙ্গল হোক। তোর জন্য আজ আমি মুক্তি পেলাম। এরপর রতন দেখল শাকচুন্নি আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল, আর তার সামনে পড়ে রইল অনেক সোনার মোহর। এত সোনার মোহর সে এর আগে কখনো দেখেনি। শাকচুন্নির ওপর তার মায়াও হল। সত্যি এত অর্থ অনেক কষ্ট করে যে জমাতে হয়েছিল তা বেশ বুঝতে পারছি। তাই সেই মায়া কাটাতে পারেনি। তবে এই অর্থ আমি সৎ পথে ও সৎ কাজে দান করব, যাতে শাকচুন্নির আত্মা মুক্তি পায়।